স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমার থাকবে নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা, চিঠি, আবহমান আর রাধারানী। আর ব্যাকরণ থেকে থাকবে বাংলা শব্দ ভাণ্ডার, ভাবার্থ ও সারাংশ, শব্দ ও পদ, বিশ্ববিষয় সর্বনাম, বিস্তারিত আলোচনা। আর তোমাদের সহায়ক পাঠ থেকে থাকবে করভাস। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরের প্রজেক্ট জমা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু অনুষ্ঠিত হবে। এবার আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে তোমরা এই মুহূর্তে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। যে কোনো 9টি করতে হবে। রাধারানীর সঙ্গী প্রতীকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 1 পয়সা, 4 পয়সা। বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো ফরাসি, ফার্সি, আরবি, ইংরাজি। ফরাসি। আবহমান কথাটির অর্থ আহ্বান, অনশলীন, চিরন্তন, আগমন, চিরন্তন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো ড্যাশ হয়ে ডুবে গেছে গঙ্গাসাগরের, বঙ্গোপসাগরের, আরব সাগরের, লোহিত সাগরের, গঙ্গাসাগরের। রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল পুরীতে, মায়াপুরে, মাহেশে, শান্তিপুরে। উত্তর হবে মাহেশে। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, যে বিদ্রোহিণী, যে শান্ত, যে সরল প্রকৃতির, যাকে আজ প্রয়োজন। মিসেস বুলের সম্পূর্ণ নাম ওলি বুল, জোসেফ বুল, নামান বুল, সারা বুল। কাকে মৃত মুনিয়ার মতো মনে হয়েছে? 7টি তারা, নীল সন্ধ্যা, কেশবতী কন্যা, কামরাঙা লাল মেঘ। আরগাস কোথাকার জাদুকর ছিলেন? চিলির। ধাতু হলো ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। সূর্য শব্দটির তদ্ভব, তৎসম, অর্থ তৎসম, দেশি, তৎসম। 2 থেকে কম বেশি 15 শব্দে উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার সঙ্গে। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। কার ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে? ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা গাছ থেকে খসে পড়া বট ফলের ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে। নেভে না তার যন্ত্রণা। কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? নেভে না তার যন্ত্রণা, এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। আমরা ভিখারি হয়েছি উক্তিটি কার? আমরাও ভিখারি হয়েছি উক্তিটি হচ্ছে রাধারানীর মায়ের। পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? অর্নিথন। কৃৎপ্রত্যয় কাকে বলে? কৃৎপ্রত্যয়ের অপর নাম কি? ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয় বা যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে তাকে কৃৎপ্রত্যয় বলে। কৃৎপ্রত্যয়ের অপর নাম ক্রিয়া প্রত্যয়। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মে ধারাবাহিক ধ্বনির পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলে। হস্ত থেকে হাত। কম বেশি 7টি শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে। সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়েই নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে সংস্কৃত একটি স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। হারায় না তার জীবন থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুলের হাসি বলতে কী বোঝানো হয়েছে? তা হারায় না কেন? দীনেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতিলিপ্ত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে।
সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্ন হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝাতে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। তার থেকে রয়েছে 60টি শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, নোটকানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল। কোন নোট তারা, কারা, নোটটি ভাঙায়নি কেন? রাধারানী গল্পাংশে রাধারানী আর তার মা পুথিকের ফেলে দেওয়া নোটটি ভাঙালো না। নোটটি না ভাঙানোর কারণ, রাধারানী এবং তার মা পথিক রুক্মিণী কুমার রায়ের ফেলে যাওয়া নোটটি ভাঙায়নি তার কারণ এর আগে মালার দাম হিসেবে তিনি যে টাকা দিয়েছিলেন তাতেই তাদের প্রয়োজন মিটে গিয়েছিল। নোটটি তাদের প্রয়োজন ছিল না, বরং নোটটি নিলে তাদের অসহায়তায় প্রতিষ্ঠিত হতো, তাই তারা নোটটি তুলে রাখলো, কেননা তারা দরিদ্র হলেও লোভী নয়। নেক্সট, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুল ঘনিয়ে আসায় রাতের অন্ধকার, কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 5 দাগে কম বেশি 60টি শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। ওই পাখি আমার চাই বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি? সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পের অন্তর্গত কর্ভাস অংশের আলোচ্য উক্তিটির বক্তা হলেন চিলিয়ান জাদুকর আর্গাস। আর্গাস পাখি নিয়ে ম্যাজিক দেখাতেন। তিনি খবরের কাগজে কার্ভাসের সংবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন, তাই তিনি হোটেলে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় ভদ্রতাবশ শঙ্কু তাকে ঘরে ডেকে পাঠান। কর্ভাস বিরক্ত হয়ে খাঁচা থেকে বেরিয়ে ঠোঁট দিয়ে আলো নিভিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দেয়। আর্গাস সামান্য পাখির এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়, তাই তিনি যে কোনো প্রকারে কর্ভাসকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করেছিলেন। আর্গাস কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন যে শঙ্কু এবং কর্ভাস কেউ তার প্রস্তাবে রাজি নন। তখন তিনি শঙ্কুকে লোভ দেখিয়ে কর্ভাসকে নিতে চান, কিন্তু তাতে কোনো রকম ইচ্ছা প্রকাশ করেনি। তাই তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি পরের দিন দুপুরে অনুপস্থিতির সুযোগে রুম বয়দের সুযোগ নিয়ে কর্ভাসকে চুরু করেছিলেন। তাই তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি পরের দিন দুপুরে অনুপস্থিতির সুযোগে রুম বয়দের সুযোগ নিয়ে কর্ভাসকে চুরি করেছিলেন। নেক্সট, অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? পাখিদের বুদ্ধির বেশ আশ্চর্য কিছু পরিচয় পেয়ে প্রফেসর শঙ্কু মনে হয়েছিল এমন একটা যন্ত্র তৈরি করার কথা যা দিয়ে পাখির সহজাত বুদ্ধির বাইরে তাকে নতুন জিনিস শেখানো যাবে, কিংবা মানুষের জ্ঞান বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যাবে। এই লক্ষ্যেই তিনি একটি পাখিপর্ণ যন্ত্র নির্মাণে উদ্যোগী হন। অত্যন্ত সহজভাবে এই যন্ত্র নির্মাণ হয়। তার 2টি অংশের একটি হবে খাঁচার মতো, যার মধ্যে পাখি থাকবে, আর তার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। দ্বিতীয় অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। 6 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 5। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর পরিচয় দাও, কে কেন বিবাহ দিতে পারেনি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশে রাধারানী ছিল একটি মেয়ে যার বয়স 11 বছরও পূর্ণ হয়নি। বড়লোকের মেয়ে হলেও তাদের অবস্থা ভালো ছিল না। সর্বোপরি রাধারানীর বাবাও বেঁচে ছিল না। বিবাহ না দিতে পারার কারণ, রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেননি। এককালে অবস্থাপন্ন হলেও রাধারানীর পরিবার ক্রমশ নিঃস্বার্থ হয়ে পড়েছিল। একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে রাধারানীর মার মোকদ্দমা হয় এবং হাইকোর্টে তিনি হেরে যান। তার ফলে তাদের বস্তিভিটে থেকে উচ্ছেদ করা এবং 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। নগদ যেটুকু ছিল সেটুকু খরচ ও
ওয়াশিলতা অর্থাৎ ক্ষতিপূরণ দিতে চলে যায়। রাধারানীর মা অলংকার ইত্যাদি বিক্রি করে প্রিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু সর্বস্ব হারিয়ে তাদের খাবার জোগাড়ের অবস্থাও থাকে না। রাধারানীর বিধবা মা একটি কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রমের দ্বারা দিন কাটাতে থাকেন, কিন্তু এই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারে না। নেক্সট, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়ে দেখি টা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছে, আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালা যাবতীয় কথা শুনে প্রতীক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে প্রতীক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানী বেশ বড় লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু প্রতীক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে, কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে প্রতীককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে আগুন জ্বালে এবং দেখে যে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসাবে তাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু সে দেখে সেই ব্যক্তি চলে গিয়েছে। মায়ের কাছে রাধারানী তার কি করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তার দুঃখ শুনে দান করেছে, তাই তারা সেটা গ্রহণ করবে। নেক্সট দেখো রয়েছে সাথে দাগে কম বেশি 150 শব্দ উত্তরে যে কোনো একটি প্রশ্নের মান 5। ফুরোয় না, তার কিছুই ফুরো না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না? না ফুরোনোর বিষয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আহ্বান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষের যে চিরকালীন আকাঙ্ক্ষা তা না ফুরোনোর কথা এখানে বলা হয়েছে। মানুষের গ্রাম্য সভ্যতার পত্তন। অনেক বছর আগে মানুষ যখন গ্রাম বাংলায় এসেছিল এবং ঘর বেঁধেছিল, তখন তার সেই চেষ্টার সঙ্গে যুক্ত ছিল গভীর ভালোবাসা। এই দেশের মাটি বাতাসের সঙ্গে একাত্মতা অনুভব করেছিল সে, কিন্তু পরবর্তীকালে মানুষ ক্রমশ শহরমুখী হয়েছে। নগর সভ্যতার সুযোগ সুবিধার স্বাচ্ছন্দ্যকে আকৃষ্ট করেছে। শহর জীবনে মানুষ সমৃদ্ধি পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্রণা সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়ে। প্যারা চেঞ্জ করে লিখবে, তার আশ্রয় হয়ে ওঠে বাংলার প্রকৃতি আর সেই প্রকৃতির ছন্দে গাঁথা জীবন। সে যেন যখন ওই সুযোগ পায় আবার ফিরে আসে এই প্রকৃতিললিত জীবনে। তার আশার পটভূমি তৈরি করে রাখে উঠোনে লাউ মাচা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট ফুল। পুরো জীবনের চেনা ছন্দে ফিরে আসার পরিপ্রেক্ষিতেই কবি মনে হয়েছে কোনো কিছুই শেষ হয়ে যায় না। বাগানের কুন্দ ফুলের হাসি থেকে শুরু করে সূর্য ওঠা, ধীরে ধীরে ছায়া নামা, সন্ধ্যাবেলা নদীর বাতাসে বয়ে চলা, কিছুই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা। নেক্সট, পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে, কবির এরূপ ভাবনার কারণ কি? বাংলার সন্ধ্যায় আকাশের কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বলে কবি মনে হয়। আকাশে সাতটিদার কবিতায় কবি ঘাসের ওপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রির সন্ধিক্ষণে সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধ করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পরে যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুল ছেয়ে নেমে আসে অন্ধকার। কবির কল্পনায় এই কন্যা আসলে বাংলার সন্ধ্যা প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, তাই আর কেউ এই কন্যাকে দেখেনি। নেক্সট 8-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 4। ভাবার্থ লেখো। দেখে নাও প্রশ্নটা, এবার আমরা ভাবার্থ দেখে নেব। মানুষ দেশে বিদেশে ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে চায়, কিন্তু ঘরের পাশের সৌন্দর্য তার অদেখা থেকে যায়। তারপর হচ্ছে সারাংশ লেখো। প্রথমে এটা পড়ে নেবে, তারপর এটা সারাংশ লিখবে। সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাঁচত। সত্য ও সুন্দরে তার আস্থা ছিল। স্নেহ, ভালোবাসার আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল, কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ভেদ বুদ্ধি তৈরি হয়েছে। আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। তারপর হচ্ছে আরও একটি ভাবার্থ লেখো, দেখে নাও, উত্তর দেখে নাও। যাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তি একান্ত অভাব
তারা ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায়, কিন্তু এই পরনির্ভরশীলতা জীবনের প্রকৃত ধর্ম নয়। স্থির আত্মবিশ্বাস আর দুর্জয় আত্মশক্তি দিয়ে জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করুন। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের কিন্তু অর্থভিত্তিক সাজেশনও কিন্তু আপলোড করুন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে আমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।